সুপ্রিম কোর্টে আজকে যে মামলাটা ছিল, এনআরএসের যে মামলাটা রিভিউ পিটিশন ছিল, তার সাথে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনও ছিল। 9টা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল। তো এর আগে আমরা যেদিন আমাদের পক্ষ থেকে আমাদের বক্তব্য জানিয়েছিলাম, সেদিনই আমরা বলে দিয়েছিলাম যে আবার নতুন করে এখানে কোনো হিয়ারিংয়ের জায়গা থাকবে না। বিচারপতিরা তাদের যেটা সিদ্ধান্ত, তারা যেটা সঠিক মনে করবেন সেটা জাস্ট ক্লারিফিকেশন দিয়ে দেবে। তো সেটাই হলো। ভুল বুঝিয়ে ছেলে মেয়েদের থেকে অনেকে অনেক টাকা পয়সা সংগ্রহ করেছিল, যে শুনানি হবে, নতুন করে অনেক কিছু বলা হবে। তো সেগুলো মিথ্যা বলে টাকা পয়সা সংগ্রহ করে সেগুলো নিজের কাছে রেখে দেওয়া হয়েছে। তো আমরা এর জন্য আগে থেকেই বলেছিলাম উকিলদের সাথে কথা বলে, যে এখানে নতুনভাবে কিন্তু শুনানির জায়গা নেই। যেখানে অনেক মানুষের ভবিষ্যৎ জড়িয়ে থাকে, সেখানে সুপ্রিম কোর্ট একটা মানবিক দিক থেকে সবসময় দেখে। এর আগেও বিএডের যখন বিষয়টা এসেছিল, বিএডের ক্ষেত্রেও সবাই ভুল বুঝিয়ে ছেলেমেয়েদের থেকে টাকা তুলেছিল, যে যারা যারা বিএড দিয়ে চাকরি করছে সবাইকে বাদ করে দেবে। আমরা তখন জানিয়েছিলাম যে এটা সম্ভব নয়, যেটা বাস্তব সেটা বলে চলতে হবে। ছেলেমেয়েদের অনেক ভুল বুঝিয়ে যে 7,000 8,000 শিক্ষককে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাদ দিয়ে দেবো এবং অনেক ভ্যাকান্সি তৈরি হবে, সেই ভুল বুঝিয়ে অনেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ নিজেদের কাছে রেখে দিয়ে আসে কিছুটা অন্যদের দিয়ে। তো এগুলো বারবার সতর্ক করা হচ্ছে, এগুলো নিজেদের বুদ্ধি থেকে একটু চিন্তা করতে হবে। শুধুমাত্র অর্থ তুলে অর্থগুলো নয় ছয় করব, এটা তো ঠিক নয়। এর আগে বিএডের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বিএডের ক্ষেত্রে যখন রিভিউ পিটিশন হয়, তখন প্রথম দিন আমার এখনো মনে আছে, আমি তখন প্রায় 12টা বাজতে যায়। আমি শিয়ালদা থেকে উকিলের সাথে কথা বলে, আমাদের 5ম শ্রেণীর মামলা ছিল, সেই নিয়ে কথা বলে আমি বাড়িতে আসছিলাম। তখন স্টেশনে বসে আমি লাইভ করে সেদিন বার্তা দিয়েছিলাম যে কি হতে চলেছে। হুবহু দেখা গেল যে কিছু মাস পরে হুবহু সেম অর্ডার হয়েছে। একটা রায় কি হতে চলেছে সেটা তো অনেকটা অ্যাজাম্পশন করা যায়। সেদিন বিএডের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা সম্পূর্ণটাই মিলে গেছিল, যে শুধুমাত্র ইন সার্ভিস থেকে। একই রকম ভাবে আজকে এনআইএস এর ক্ষেত্রে যেটা হলো, এনআইএস এর ক্ষেত্রে যেটা আভাস দিচ্ছিলাম আমরা, যে এটা মানবিক দিক থেকে সুপ্রিম কোর্ট দেখবে, তো সেটাই সুপ্রিম কোর্ট মানবিক থেকে দেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে এনআইএসদের যে তারা নতুন নিয়োগে যখন ঢুকবে তখন তারা অ্যালাউ হবে, কারণ এখানে অনেকে জড়িত রয়েছে। সুপ্রিম কোর্ট যদি বলতো যে এই ডিগ্রিটা পুরোপুরি অবৈধ, যেটা আগের অর্ডারটা অনুযায়ী হচ্ছিল, যে 2 বছরের ডিগ্রির কোনো মতেই সমান নয়, তাহলে তো এদের সকলের চাকরি চলে যাওয়া উচিত ছিল। কারণ এরা 2019 সালের মধ্যে নিজেদের যোগ্যতায় অর্জন করতে পারেনি, যেটা হওয়া উচিত ছিল। তো সেই সময় বাধ্য হয়ে এই কোর্সটা করা হয়েছিল। 18 মাস সময় হাতে ছিল, তাই 18 মাসের মধ্যে এই কোর্সটা করা হয়েছিল, এবং সেখানে 6 মাসের পড়াশোনা, এক্সট্রা পড়াশোনাটা ওই কোর্সের মধ্যেই তারা অনলাইনের মাধ্যমে করিয়েছিল, সাবস্ট্রিম কোটাটা ইউজ করেছিল। তো স্বাভাবিকভাবে তাদের আজকে ভ্যালিড করে দিয়েছে সুপ্রিম কোর্ট, তারা পরবর্তীকালে নিয়োগগুলোতে আসতে পারবে। এবং এক্ষেত্রে যারা বলছিল যে চলতি নিয়োগ, মানে 2022-এ যে নিয়োগটা হলো আমাদের রাজ্যে, সেটাও ঘেটে যাবে, যারা বলছিল, সেটা আশা করি হবে না। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, তারা যেদিন জাজমেন্ট ঘোষণা করেছে, হ্যাঁ, চলতি নিয়োগ যেগুলো আমাদের জাজমেন্টের পরে হয়েছে সেগুলোতে অসুবিধা হতে পারে। সুপ্রিম কোর্ট বলেছে তাদের জাজমেন্টের আগে যা হয়েছে হয়েছে, জাজমেন্টের পরে যেগুলো হবে সেগুলো সুপ্রিম কোর্টের এই ক্লারিফিকেশন মেনে করতে হবে। তো এনআরএসরা আবার নতুনভাবে সুবিধা পাবে। তো এটার পাশাপাশি আরও একটা যেটা বিষয় নিয়ে খুব জেনে বুঝে খুব চালাকির সাথে ভুল ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকে ক্লিয়ার করা হবে। আর ওবিসি নিয়ে যে সমস্ত আমাদের বন্ধুরা রয়েছেন, তাদের মধ্যে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। আপনারা তো শিক্ষক হতে চলেছেন, একটু নিজে পড়াশোনা করবেন, অন্যের কথায় চলবেন না।
একটা হাইকোর্টে অর্ডার হয়েছিল, আপনারা জানেন, ডিভিশন বেঞ্চে। সেই ডিভিশন বেঞ্চের অর্ডার পড়ুন, আপনি দেখুন আগে আপনি ওবিসির কোন ক্লাসের মধ্যে পড়ছেন, একটু নিজে থেকে পড়াশোনা করতে হবে। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে ওবিসি এ মানে সব ওবিসি এ বাদ হয়ে গেছে, সেটা কিন্তু হয়নি। অনেকে মনে করে যে একটা সম্প্রদায় পুরো বাদ হয়ে গেছে, এগুলো কিন্তু হয়নি। বর্তমানে যে ওবিসির বিষয়টা রয়েছে, আপনারা একটু নিজেরা একটু ঘাঁটবেন, নিজেরা একটু গুগল করবেন, তাহলেও আপনারা জানতে পারবেন বিষয়গুলো। নিজেরা দেখবেন যে বর্তমান যে হাইকোর্ট বলেছে যে 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 ওবিসির ক্লাসগুলো রয়েছে 2010-এর আগে 2010-এর আগে 66টা ওবিসি ক্লাস ছিল। 66টা ক্লাসের মধ্যে 66টা ক্লাসের মধ্যে পরবর্তীকালে তাদের ওবিসি এ ওবিসি বি হিসাবেও ভাগ করা হয়েছিল। এবং ওই 66টা ক্লাসের মধ্যে অনেক সংখ্যালঘু বন্ধুরা আমাদের রয়েছেন। তাদের 66টার মধ্যে আমার যতটা মনে পড়ছে 12টা সংখ্যালঘু সম্প্রদায় ছিল, এবং তারা এখনো বর্তমানেও কিন্তু ভ্যালিড রয়েছে। এবং সেই 12টা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে 11টা ওবিসি এ হয়েছিল পরবর্তীকালে। তারা কিন্তু এখনো হাইকোর্টের রায়ের পরেও তারা কিন্তু ভ্যালিড রয়েছে, এমন নয় যে সব বাদ হয়ে গেছে। এবার হাইকোর্ট কি বলেছিল? হাইকোর্ট বলেছিল বাকি যারা মানে টেকনিক্যাল দিক থেকে বাদ হলো, তারা যে ভবিষ্যতে কোনোদিনও সুযোগ পাবে না এমন নয়। তাদের ম্যাক্সিমাম কিন্তু ভ্যালিড ওবিসি রয়েছে। যারা বর্তমানে টেকনিক্যাল গ্রাউন্ডে বাদ হয়ে গেছে তাদের মধ্যে অনেকে ভ্যালিড আছে, তারা কেন্দ্রীয় লিস্টেও আছে, কেন্দ্র সরকারের যে লিস্ট সেখানেও কিন্তু আছে তারা। তো সেগুলো প্রপার ওয়েতে হাইকোর্ট যেটা বলেছে যে প্রপার ওয়েতে করতে হবে, এবং সেটা করার জন্য সময় লাগবে। সেটা কয়েক মাস লাগতে পারে, যেটা বিধানসভা থেকে খবর আসছিল যে 6-7 মাস লাগবে, ফিরহাদ হাকিম মহাশয় মন্তব্য যেটা করেছিল, এবং সেটা বছরখানেকেরও বেশি লাগতে পারে। এবার এটা সুপ্রিম কোর্টে আছে, সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেই অনুযায়ী হবে। তো এমন নয় যে যারা বাদ হয়ে গেছে তারা চিরজীবনের জন্য বাদ থাকবে। তাদের একটা প্রপার ওয়েতে যদি কোনো খামতি থেকে থাকে টেকনিক্যাল দিক থেকে, সেই টেকনিক্যাল দিকগুলো মিটিয়ে তাদের আবার আনা হবে, এবং এর জন্য সময় লাগবে, অনেক সময় লাগবে, দেরি হবে। এবার আমাদের নোটিফিকেশনটা কেন দরকার? কারণ আমাদের চারিদিকে পরিস্থিতি একের পর এক আমাদের পিছনে রয়েছে। আমরা চেয়েছিলাম যে নিয়োগটা যদিও না হোক, অন্তত নোটিফিকেশনটা আসুক। আমরা সেই জন্য লড়াইটা করছি যে নোটিফিকেশনটা যে করে হোক অন্তত দেওয়া হোক, না হলে একের পর এক জটিলতা রয়েছে। প্রতি বছর টেট হয়ে যেত, টেটটা যদিও আটকানো গেছে, টেটটা হচ্ছে না, কিন্তু 2023 টেট অলরেডি হয়ে গেছে। 2023 টেটের আপনারা জানেন রেজাল্ট প্রায় দিয়ে দেওয়ার মতো অবস্থায়, তাও আমরা বারবার পর্ষদে যাচ্ছি, শিক্ষা দপ্তরে যাচ্ছি, আমাদের বক্তব্যগুলো রাখছি। এর পাশাপাশি নিয়ে যাও, ওটা হয়ে গেছে প্লাস্টিকের, ওটাই তোমার। হ্যাঁ নিয়ে যাও, হয়ে গেছে ওটা। হ্যাঁ, এবার নোটিফিকেশনটা না আসলে যে কত রকমের সমস্যা রয়েছে এটা অনেকে বাড়িতে বসে বুঝতে পারছে না। 32,000-এর মামলা রয়েছে আপনারা জানেন ডিভিশন বেঞ্চে। যেদিনই সুপ্রিম কোর্ট থেকে এসএসসি মামলার রায়দান হয়ে যাবে, 2-1 দিন আর শুনানি হয়ে হয়তো রায়দান হয়ে যাবে, তো তারপরেই কিন্তু হাইকোর্টে আমাদের ডিভিশন বেঞ্চে যে প্রাথমিকের মামলা রয়েছে, 2016 নিয়োগ যে বাতিল হয়ে গিয়েছিল, নতুনভাবে করতে বলেছিল, সেই মামলা কিন্তু আবার চালু হয়ে যাবে। এবং সেখানে যদি কোনো একটা তো রায় হবে, নেগেটিভ হোক পজিটিভ হোক, কিছু একটা রায় হবে, এবং সেই রায় হলে কিন্তু নতুন নিয়োগ আর মানে সম্ভব নয়। একটা পুরনো প্যানেলের 40-50 হাজার ছেলে মেয়ে চাকরি করছে এত বছর ধরে, তাদের যদি একটা চাকরিতে এফেক্ট পড়ে, তাদের বাদ দিয়ে কখনোই নতুন নিয়োগ সম্ভব নয়। এই একটা জটিলতা রয়েছে। পাশাপাশি 2014-এর প্রশ্নফুল রয়েছে, সেখান থেকে যদি
আবার আমরা 1 বছরের বেশি হয়ে যায় সুপ্রিম কোর্টে, এখনো ওটাই লড়াই দিতে পারছি। ওইটার একদিন না একদিন তো রায় হবে। সেই রায় হওয়ার পরেও যদি বাই চান্স কোনো নাম্বার আবার বৃদ্ধি পাওয়ার ব্যাপার থাকে, সেখানেও দেখা যাবে অনেকে টেট পাস বেড়ে যাবে, সেই একটা জটিলতা রয়েছে। তো আমরা চাই যে করে হোক একটা শর্ট নোটিশ, যে বর্তমানে হাইকোর্টের যে ওবিসির রায়টা রয়েছে, সেই রায়ে বলা হয়েছে যে যারা যারা ওবিসি এ ছিল তাদের যে আলাদা 10% রিজার্ভেশন দেওয়া হতো, সেই রিজার্ভেশনটা এখন দেওয়া হবে না। এটা একটা সমস্যা। তাই সেই 10%টা জেনারেলরা বেশি লাভ পাবে। 100টা সিটের মধ্যে 10টা সিট জেনারেলে বেশি বেড়ে যাবে, এবং জেনারেলরা লাভ পাওয়া মানে বাকি সবাই তার সুবিধা পাবে। কিন্তু এটা এই মুহূর্তে সম্ভব হবে না, কারণ সুপ্রিম কোর্ট যেটা বলবে সেই অনুযায়ী কিন্তু হবে। এর মধ্যে কিন্তু এইসব সিদ্ধান্ত রাজ্য সরকার করবে না, আর করতে পারবেও না, করবে না। তাই এই মুহূর্তে আমাদের একটা শর্ট নোটিশ চাই। সেই শর্ট নোটিশে আমার কোনো রিজার্ভেশনের দরকার নেই। রিজার্ভেশন সুপ্রিম কোর্ট যেটা বলবে সেই অনুযায়ী আপনি পরে দেবেন, ঠিক আছে। ভ্যাকান্সিগুলো সেই রোস্টার অনুযায়ী আপনারা যা করবেন করুন, কিন্তু একটা নোটিফিকেশন দিয়ে রাখলে আমরা পরবর্তীকালে জটিলতাগুলো এড়াতে পারবো। আর নোটিফিকেশন না আসলে খুব সমস্যা হবে। পরবর্তী আমরা চাই শুধুমাত্র 22-এর নিয়োগটা হোক, যেটা প্রত্যেকবার হয়ে এসছে যে একটা টেট পরীক্ষার পরে তারা নিয়োগের সুযোগ পেয়েছে। আমরাও সেটা চাই যে শুধু 22-এর নিয়োগটা হোক। তার জন্য আমরা যেটা যেটা করার সেটা করে যাচ্ছি। সেটা নিয়েও ভুলভাল ছড়িয়ে দেওয়া হচ্ছে। 22 স্টেটে যারা ওবিসি পাস করেছেন 82 থেকে 89 পেয়ে, তারা অলরেডি সার্টিফিকেটের সুবিধা পেয়ে গেছেন। তাই হাইকোর্টের রায় অনুযায়ী তারা সুরক্ষিত। হাইকোর্ট 3টে পয়েন্ট বলে দিয়েছে, যারা অলরেডি চাকরি করছে তাদের কিছু হবে না, যারা সার্টিফিকেটের সুবিধা পেয়েছে কোনো প্রসেসে তাদের হবে না, তাদের ট্রিট করতে হবে। পরবর্তীকালে এই রায় যদিও থাকবে না, সুপ্রিম কোর্টের হওয়ার পরে আবার কিছু মডিফাই হবে, বা সুপ্রিম কোর্ট বলার পরে আবার এগুলো নতুন করে হবে এই প্রসেসগুলো। তো তার আগে হাইকোর্ট যেটা বলেছে সেই অনুযায়ী বলছি। নেট শেষ হয়ে যাচ্ছে। তো সেই অনুযায়ী যেটা হাইকোর্টের রায় অনুযায়ী যে রিজার্ভেশনটা রয়েছে, হাইকোর্ট যে 3টে পয়েন্ট বলেছিল, যেটা বলছিলাম যে যারা অলরেডি চাকরি করছে তাদের কোনো অসুবিধা হবে না, আর যারা সুবিধা পেয়ে গেছে তাদের অসুবিধা হবে না, আর যারা কোনো সিলেকশন প্রসেসে উত্তীর্ণ হয়েছে তাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে 22 স্টেট পাসরা অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছে, তারা সুবিধা পেয়ে গেছে, তাদের স্পেশালভাবে দেখতে হবে। আর না দেখতে হলে আমরা সেটারও যদি কেউ বিরোধিতা করে, আমরা সেটা নিয়ে পরবর্তীকালে কোর্টে গিয়ে ক্লারিফিকেশন করিয়ে নেব, এবং পর্ষদে আমরা ওটা নিয়ে আমাদের বক্তব্য রাখছি, এবং শিক্ষা দপ্তরও রাখছি, যাতে কারো সমস্যা না হয়। 22 স্টেট পাস যারা করেছেন ওবিসি নিয়ে 90-এর কম পেয়ে, তাদের কারোর যাতে অসুবিধা না হয়, আমরা সেটা নিয়ে সব জায়গায় শিক্ষা দপ্তর থেকে শুরু করে পর্ষদ থেকে শুরু করে, দরকার পড়লে আমাদের পরবর্তীকালে যদি কোনো আইনি সমস্যা তৈরি কেউ করার চেষ্টা করে, আমরা সেখানেও লড়াই দেবো, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু এইটা দেখিয়ে যাদের এখনো রেজাল্ট পাবলিশ হয়নি, যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে, সেগুলো যাতে সাময়িকভাবে কিছু সময়ের জন্য আটকে রাখা যায়, সেই প্রসেস কিন্তু আমরা করছি। যতদিন না সুপ্রিম কোর্টের থেকে কিছু ক্লারিফিকেশন আছে, ততদিন যাতে নতুন বিষয়গুলো আটকে রাখা যায় 22 স্টেট বাদ দিয়ে, সেগুলো আমরা চেষ্টা করছি। আমরা চাই তার মধ্যে আমাদের একটা নোটিফিকেশন অন্তত দেওয়া হোক। সে রোস্টার পরে দেবে, বা সেখানে আমরা বারবার বলেছি যে আপনারা দরকার হলে নোটিফিকেশনগুলো তো লিখে দেওয়ার চেষ্টা করুন, যে আপনারা সুপ্রিম কোর্ট যেটা বলবে সেই অনুযায়ী পরবর্তীকালে করবেন, এরকম আপনারা একটা ডিক্লারেশন দিয়ে অন্তত নোটিফিকেশনটা দিন। সেই নোটিফিকেশনটা আমাদের দরকার।
সেই নোটিফিকেশনটা পেলে আমরা অনেক জটিলতা থেকে মুক্তি পাবো। না হলে কিন্তু একের পর এক পরিস্থিতি যা খারাপ হচ্ছে, ওই বললাম 32,000 মামলা, তারপরে আপনার এগুলো রয়েছে। আরো একটা যেটা সার্টিফিকেট, বিএড দিয়ে যারা প্যানিক করেন, এতবার বুঝিয়ে বলা হচ্ছে তারপরে বুঝতে পারছেন না। বিএড সার্টিফিকেট বাতিল, কোনো সার্টিফিকেট বাতিল ওইভাবে হবে না, তারা এমনি বাতিল হয়ে আছে অলরেডি। তাদের তো বাড়িতে বাড়িতে সার্টিফিকেট রয়েছে, তো আপনি ওই সার্টিফিকেট কিভাবে বাতিল করবেন? কোর্ট নিজেই মন্তব্য করেছে ওইভাবে তাদের সার্টিফিকেট অলরেডি বাতিল, সেই আলাদাভাবে বাতিল করার কোনো প্রয়োজন নেই। অনেকে যেটা ভাবছেন যে পরবর্তীকালে এই যে ট্রেনিং করছে তারা ঢুকে যাবে, এটা কোনো মামা বাড়ির আবদারের জায়গা নয়। এখানে এটা কোনো অফলাইন নয় যে আপনি আপনার সার্টিফিকেট দেখান আর ঢুকে যান। এটা কোনো অফলাইন প্রসেস নয়, এটা অনলাইন প্রসেস। ওইভাবে কেউ ঢুকতে পারবে না। এই সাধারণ জিনিসগুলো নিজেদেরও বুদ্ধি রাখতে হবে। আপনারা শিক্ষক হতে যাবেন, এইগুলো নিয়ে প্যানিক করেন অনেকে। প্রত্যেক দিন 200-300 উপরে মামলা, প্রত্যেক দিন পড়াশোনা করতে হয়, চেক করতে হয়। আপনারা তো একটা পরবর্তীকালে খোঁজ পেলে তারপরে গিয়ে আপনারা বকবক শুরু করে দেন। তো প্রতিদিন এতগুলো মামলা নজর রাখতে হয়। যেই মামলা নিয়ে প্যানিক শুরু করেন ওগুলো অনেকদিন আগে থেকেই আমরা জানি। একই গ্রাউন্ডের মামলা হবেই তো, অনেকে করবে, অনেক বিএডরাই করছে। রিসেন্টও কদিন আগে করেছে, চলতি নিয়োগেও করেছে, আমাদের টেটেরও ক্ষেত্রে করেছে, যে বিএড রয়েছে, বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম। ওইভাবে হয় না যে বিএড দিয়ে ফর্ম ফিল আপ করে পাস করেছে এবং পরবর্তীকালে যে কোনো ইয়ারে ট্রেনিং করবে এবং সেই সার্টিফিকেট দিয়ে যে ঢুকে যাবে আপনারা ভাবছেন, ওইভাবে হবে না। সব লিস্ট তৈরি করা আছে কে কি দিয়ে পরীক্ষা দিয়েছে। না হলে আমাদের আরটিএ রিপ্লাই দিল কিভাবে যে কারা কতজন বিএড দিয়ে পাস করেছে, কতজন ডিএলএড দিয়ে পাস করেছে, সব রেডি করা আছে। ওইভাবে কেউ ঢুকতে পারবে না, তাদের সার্টিফিকেট অলরেডি বাতিল। আপনারা শুনানি তো দেখেছেন, না হলে আবার দেখে নেবেন ইউটিউবে শুনানিতে কি বলা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে বিচারপতিও বলে দিয়েছেন তাদের সার্টিফিকেট অলরেডি বাতিল। আর এমনি আপনি যে টেট পরীক্ষা দিয়েছেন, টেটের ডিক্লারেশন আপনি কি লিখেছেন? টেটের ফর্ম ফিল আপটা যে করেছেন আপনি, অ্যাপ্লিকেশন ফর্ম, নিজের অ্যাপ্লিকেশন ফর্মটা বাড়িতে পড়বেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মের ডিক্লারেশনে আপনার কি লেখা রয়েছে? যে আপনার যদি কোনো যোগ্যতা পরীক্ষার পরে বা আগে অবৈধ প্রমাণিত হয় তাহলে আপনার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, আপনার ক্যান্ডিডেটের বাতিল হয়ে যাবে। তো সেটাই তো হয়েছে, বিএড ট্রেনিংটা অবৈধ ঘোষণা হয়ে গেছে তার মধ্যে, সেটা আগে হোক পরে হোক, ওটা কোনো ফ্যাক্ট নয়। তাছাড়া সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পর্ষদ আলাদাভাবে নোটিফিকেশনও দিয়েছিল। আবারও বলছি, প্রথম থেকে বলে এসেছিলাম যে যাদের নিয়োগের আগে 2টো ডিগ্রি ছিল তারা হাইকোর্টের রায় আনতে পারলে তবেই তারা সেফ থাকবে, এর আগে কিন্তু নয়। তাই এগুলো নিয়েও বেকার প্যানিক করবেন না। প্রত্যেকটা মামলা, প্রত্যেক দিন আমরা 200-300 মামলার উপরে কলকাতা হাইকোর্টে যেগুলো হয় প্রতিদিন আমরা পড়ি, প্রতিদিন নজর রাখি, অনেক সময় নষ্ট হয়। হাইকোর্টের রায় নিয়ে, এই বিএড সার্টিফিকেট বাতিল নিয়ে এই একটা তথ্য আপনাদের বললাম। আর ওবিসি নিয়ে যারা ভুলভাল ছড়াচ্ছে, আগের দিনের একটা ইউটিউব দেখিয়ে সবাই ভুলভাল ছড়াচ্ছে। ইউটিউবের শুনানিটা আপনারা পুরোটা দেখবেন, কি সুন্দরভাবে একটা মিথ্যা জিনিস ছড়ানোর জন্য প্রথমে শুরুটা ক্রপ করে দিয়ে তারপরে ছড়ানো হচ্ছে। একটা মামলা হয়েছে, সেই মামলায় বিচারপতি প্রথমেই অনুমান করে নিয়েছিলেন যে যারা বাদ হয়ে গেছে তারা হাইকোর্টে এসছে, মামলা করেছে। তাই বিচারপতি মন্তব্য করেছেন যে এই মুহূর্তে সেটা সাবজেক্ট টু আউটকাম রাখা যায় না, আপনি আপনার ক্লায়েন্টকে বোঝান। কিন্তু তার পরক্ষণেই যখন অ্যাডভোকেট বলছেন যে না না, আমরা এদের নই, আমরা এফেক্টেড পার্সন নই, তখন বিচারপতি মামলা শুনে নিজেই মন্তব্য করছেন না না, এটা তো ভালো মামলা। আমাদের উদ্দেশ্য কিচ্ছু নয়, আমরা প্রত্যেকে জানি পরিষ্কারভাবে যে সুপ্রিম কোর্টে যেটা হবে সেটাই পরবর্তীকালে হবে। ততদিন পর্যন্ত যাতে পরবর্তী প্রসেসগুলো আটকে রাখা যায় সেটাই চেষ্টা, আর কিচ্ছু নয়।
হাইকোর্ট এখন কিছু রায় দিলেও সেটা চিরজীবন থেকে যাবে না, আমরা প্রত্যেকেই জানি। কারণ সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই হবে। হাইকোর্টের সব রায় এর মধ্যে যা যা রায় হবে সব বাতিল হয়ে যাবে। সুপ্রিম কোর্ট যেটা বলবে পরবর্তীকালে সেটাই হবে। তাই আমরা চাই যে পরবর্তী প্রসেসগুলো যাতে না হয়, সেজন্য ততদিন আটকে রাখা, পর্ষদকে একটা সতর্কবাণী দিয়ে দেওয়া যে আপনি এটা করলে এই আইনি ঝামেলাগুলো সম্মুখীন হবেন, আপনি এই জিনিসটা করবেন না, আপনি শুধু 22 স্টেট নিয়ে নিয়োগটা করুন। এটা আমরা চাই। 22 স্টেটের একটা শর্ট নোটিশ বের হোক এবং আর কেউ যাতে তাতে না আসতে পারুক, সেটা নিয়ে আমরা চেষ্টা করছি। আর সেটা ঢাকঢোল পিটিয়ে বলে দেওয়া হলো, এর ফলে জানি না পরবর্তীকালে আইনি কি সমস্যা তৈরি হবে। এমনকি এটাও ছেলে মেয়েদের একটা গ্রুপ ইচ্ছা করে ছড়াচ্ছে যে 82 থেকে 89 যারা রয়েছে তারা বাদ চলে যেতে পারে, এরকম একটা হেডলাইন দিয়ে খুব মানে বিতর্কমূলক কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ কোর্টে গিয়ে মামলা করে। তাই এই ফাঁদে কেউ পা দেবেন না। 22 স্টেট নিয়ে কোনো মামলা করতে যাবেন না। 22 স্টেটের যারা পাশ করেছেন 82 থেকে 89 পেয়ে অনুযায়ী প্রত্যেকে সেফ। আমরা শিক্ষা দপ্তর থেকে শুরু করে সব জায়গায় এই দাবি রাখছি। এবং যদি কেউ এটার বিরুদ্ধে মামলা করতে যায় অন্যদের উস্কানিতে, অন্যরা উস্কানি দিচ্ছে লেখাগুলো লিখে যে এদের বাদ দেওয়া সম্ভব, এরা বাদ চলে যেতে পারে, যাতে কেউ গিয়ে মামলাটা করে দেয় টুক করে, এগুলো বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইচ্ছা করে। তাদের সাথে যোগাযোগ করা হলেও যোগাযোগ করছে না ইচ্ছা করে, তাই তারা ইচ্ছা করে এগুলো ছড়িয়ে দিচ্ছে যাতে কেউ হাইকোর্টে গিয়ে মামলা করে 22 স্টেটদের বিরুদ্ধে যে 22 স্টেট এদের আপনারা বাদ দিন। এটা বাদ যাবে না। 22 স্টেট অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছে, সুবিধা পেয়ে গেছে। তাই 22 স্টেটে যদি কোনো সমস্যা হয় আমরা নিজেরাই সেই মামলা লড়ব। তাই আমরা চাই এই মুহূর্তে একটা শর্ট নোটিশ বেরাক, যেখানে কোনো রোস্টার বলা থাকবে না। তাহলে রাজ্য সরকারেরও সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, শুধু নোটিশটা দিয়ে দিক। তারপরে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আপনার জানুয়ারিতে সম্ভবত শুনানি শেষ হয়ে যাবে, কারণ সুপ্রিম কোর্ট আগের দিন মন্তব্য করেছে যে দরকার পড়লে পরপর শুনানি হবে। 7 তারিখে শুনানি প্রথম থেকে হবে সারাদিন, ওই দিনে রাজ্যের বক্তব্য সব শেষ হয়ে যাবে। তারপরে রেসপন্ডেন্ট পার্টির বক্তব্য হয়তো অন্যদিন শুনবে, তারপরে জাজমেন্ট দিয়ে দেওয়া হবে। সেটা কতটা দ্রুত হয় সেটাই দেখা। এবং সেই জাজমেন্টে কি হতে চলেছে, হতে পারে একটা প্রসেস বলে দেবে সুপ্রিম কোর্ট যে এই প্রসেসে আপনারা আবার করুন, যেটা হাইকোর্টের রায়েও বলা আছে। এবং সেই প্রসেসটা করতে একটা সময় লাগবে, 2 মাস লাগবে, বছরও লাগতে পারে। কিন্তু ততদিনে যদি আমরা নোটিশ না আনতে পারি, তার মধ্যে যে কত সমস্যা তৈরি হয়ে যাবে আমরা নিজেরাও জানি না। সেজন্য আমরা চাই নোটিশটা আসুক, নিয়োগটা একটু পরে হলেও হোক, নোটিশটা আপাতত আসুক। সেই নোটিশ আসার জন্য যেগুলো করার, শুধুমাত্র 22 স্টেট যাতে নিয়োগটা পায় তার জন্য যা যা করার সেটা আমরা করে যাব।